আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগতম। আজকে ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী, উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা বিষয়ের ক্লাস। আমরা আজকে যে ক্লাসটি করব সেটি একাদশ শ্রেণীর বলছি, আসলে দ্বাদশ শ্রেণীর বিষয়। এই কারণে বলবো, নিশ্চয়ই দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, অর্থাৎ আজকের ক্লাসটি মূলত অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ক্লাস। আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে লিখব, এবং যেহেতু এই করোনা পরিস্থিতিতে আমরা দীর্ঘদিন ক্লাসে আসতে পারছি না, ক্লাস বন্ধ আছে, পাশাপাশি পরীক্ষা বন্ধ আছে, তাই যদি অনেক দিন পরীক্ষা বন্ধ থাকে তাহলে তোমাদের মূল্যায়ন তো হবে না, তোমরা নিজেদেরকে কেমন করছো ঝালাই করে নিতে পারবে না। অর্থাৎ এই মূল্যায়নের জন্য এই যে কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিয়েছে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় তথা আমাদের মাউসি থেকে যে নির্দেশনা দিয়েছে তারই ধারাবাহিকতায় অ্যাসাইনমেন্ট। তো এই অ্যাসাইনমেন্ট হলো যে দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট, 2 নম্বর অ্যাসাইনমেন্ট। 1 নম্বর অ্যাসাইনমেন্ট নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছে। আজকে যেটি আলোচনা করব সেটিও গত ক্লাসে ডক্টর সৈয়দ আলী হাসান স্যার আলোচনা করেছেন, আমি তারই পুনরাবৃত্তি করছি। তো আমরা 2 নম্বর অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা। এই যৌক্তিক সংজ্ঞা এই বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি, তার শিরোনামটি নিশ্চয়ই দেখা যাচ্ছে। আসলে অ্যাসাইনমেন্ট কি এই বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের ইতিমধ্যেই বেশ ধারণা হয়ে গেছে, তারপরেও বলছি, অ্যাসাইনমেন্ট হলো এক ধরনের বাড়ির কাজ দেওয়া, অর্থাৎ কোনো একটি বিষয়ের আংশিক অংশ বা পুরো অংশ সম্পর্কে তোমাকে বাড়িতে একটি কাজ দেয়া হলো, তুমি পুঙ্খানুপুঙ্খভাবে সেই কাজটি বা সেই দায়িত্বটি পালন করলে, তুলে ধরলে, অর্থাৎ এটিও এক ধরনের গবেষণা আর কি। তো আজকের অ্যাসাইনমেন্টের যে শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসাইনমেন্টটি 2 নম্বর অ্যাসাইনমেন্ট, এবং তোমাদের পরবর্তীতে হাতে লিখে জমা দিতে হবে। তো অ্যাসাইনমেন্টের শিরোনামটি আমরা দেখতে পাচ্ছি, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এর ব্যতিক্রম হলে সংজ্ঞায় যে ধরনের ত্রুটি দেখা দেয় তা বিশ্লেষণ করো। নিশ্চয়ই আমরা এই সংজ্ঞার ক্লাসটি হয় নাই তোমাদের, তার জন্যই আমরা আলোচনা করছি। গত ক্লাসেও আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হবে। এর পরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের মোবাইল নাম্বার তোমাদের কাছে আছে, আমরা সেভাবে তোমাদের পরামর্শ দেব। তো যাই হোক, আমরা এই ক্লাসে চলে যাই। তাহলে অ্যাসাইনমেন্টের শিরোনামটি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এর ব্যতিক্রম হলে সংজ্ঞায় যে ধরনের ত্রুটি দেখা দেয় তা বিশ্লেষণ করো। কোথায় ত্রুটি দেখা দেয়? সংজ্ঞায়। আসলে আমাদের মূল আলোচ্য বিষয়ই হলো সংজ্ঞা, যৌক্তিক সংজ্ঞা সম্পর্কিত। এই যৌক্তিক সংজ্ঞা সম্পর্কিত এই অ্যাসাইনমেন্টটি কিভাবে লিখতে হবে, কেমন হবে, এই পরামর্শ দেওয়ার জন্যই আসলে আজকের ক্লাসে তোমাদের সাথে আমি উপস্থিত আছি। আমরা চলে যাই। কি ব্যাপার, স্লাইড তো তো কাজ, হ্যাঁ। শিখন ফল, এই যৌক্তিক সংজ্ঞা বা এই অ্যাসাইনমেন্টের যে বিষয়টি, অ্যাসাইনমেন্টের বিষয়টি কি? অ্যাসাইনমেন্টের বিষয়টি হলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, এর ব্যতিক্রম হলে সংজ্ঞায় যে ধরনের ত্রুটি দেখা দেয় তা বিশ্লেষণ করো। এই অ্যাসাইনমেন্টটি করে তোমরা যেটি শিখতে পারবে, অর্থাৎ এখানে শিখন ফল বা আলোচ্য বিষয় কি কি আছে সেই বিষয়গুলি হলো, শিখন ফল বা বিষয়বস্তু হলো, একটি হলো কি যৌক্তিক সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে। মূল কথা হলো আমরা বলছি যে যৌক্তিক সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবে, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা মূল্যায়ন করতে পারবে, সংজ্ঞার নিয়মাবলী বর্ণনা করতে পারবে, যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি সমূহ মূল্যায়ন করতে পারবে, যথার্থ সংজ্ঞা প্রদানে সমর্থ হবে। এরপরে সংজ্ঞায় অনুপত্তিজনিত সমস্যার সমাধান করতে পারবে, অর্থাৎ সংজ্ঞায় অনুপত্তিজনিত সমস্যার সমাধান করতে পারবে। তাহলে
আমরা এখানে কয়েকটি যে বিষয়গুলি দেখলাম শিক্ষণফল বা বিষয়বস্তু, যে বিষয়গুলি শিক্ষার্থীরা এই অ্যাসাইনমেন্টটা করতে গিয়ে শিখতে পারবে, তোমরা অর্জন করতে পারবে, সেই বিষয়ই হলো যে তোমরা যৌক্তিক সংজ্ঞার একটি সামগ্রিক ধারণা পাবে যে যৌক্তিক সংজ্ঞা কি, সংজ্ঞার প্রাসঙ্গিকতা কি, সংজ্ঞার নিয়মাবলী কি, মানে যৌক্তিক সংজ্ঞার নিয়মগুলি কি কি, আর যৌক্তিক সংজ্ঞা নিয়ম লঙ্ঘনজনিত কি ধরনের অনুপত্তি ঘটে, এবং এই অনুপত্তিগুলি আবার যে ঘটে বা এইগুলি কিভাবে ঘটলো তাও তোমরা এইগুলি দেখাতে পারবে। এই বিষয়গুলি আসলে শিক্ষণফল। আমরা শিক্ষণফল বা বিষয়বস্তুর আলোচনার ধাপ, যে অ্যাসাইনমেন্টটি তোমরা লিখবে, এই অ্যাসাইনমেন্টটি লিখতে গিয়ে তোমাদের কিন্তু 4টি বিষয়ে উপরে আলোকপাত করতে হবে, অর্থাৎ 4টি বিষয়বস্তু বা 4টি আলোচনার ধাপ থাকবে। তোমরা যেমন ভাবে করেছো সৃজনশীল কোশ্চিন করেছো, যেভাবে প্রশ্ন লিখেছো, ঠিক সেইভাবে মনে রাখবে যে এটি ধরো একটি প্রশ্ন লিখছো, মানে প্রশ্ন নয়, এটি একটি গবেষণা করছো। এই গবেষণার বা এই কাজটির ধাপই হলো 4টি ধাপে তোমাকে আলোচনা করতে হবে। তো প্রথম ধাপে তোমার কি থাকবে? প্রথম ধাপে থাকবে হলো যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি। আর দ্বিতীয় ধাপে তোমার আলোচনা করতে হবে দ্বিতীয়, অর্থাৎ তোমরা যদি মনে করো অধ্যায় ভাবে আলোচনা করবে, 4টি অধ্যায় আলোচনা করবে, তাহলে প্রথম অধ্যায়ে হচ্ছে কি যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, তৃতীয় অধ্যায় জানাচ্ছে সংজ্ঞার নিয়মাবলী, আর চতুর্থ অধ্যায়কে জানাচ্ছে কি যৌক্তিক সংজ্ঞা নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি সমূহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা প্রকৃতি এই বিষয়টি যখন তোমরা আলোচনা করবে তখন নিশ্চয়ই যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা কি, যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি বা কি, এই বিষয়গুলিতে তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হবে। এই বিষয়গুলি নিশ্চয়ই তোমাদের কাছে আছে, তবুও তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট করে নাও, কারণ এই 4টি ধাপের মাধ্যমেই তোমাদেরকে কিন্তু অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আমরা চাইবো তোমরা একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে মানসম্মত এবং তোমার যোগ্যতায় তুমি একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে। অ্যাসাইনমেন্ট মানে এটি তোমার অনুধাবনমূলক শক্তি কাজে লাগিয়ে, জ্ঞানমূলক শক্তি কাজে লাগিয়ে তুমি হলো একটি প্রয়োগ করে সেটা একটি উচ্চতর দক্ষতার মাধ্যমে একটি সুন্দর সাবলীলভাবে একটি বিষয়ের আলোচনা করা বা একটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা তুলে ধরা, উপস্থাপন করা লিখিতভাবে, সেটি হলো তোমাদের জন্য তোমাদের যোগ্যতার প্রমাণ আর কি। আমরা চাইবো আমরা তোমাদেরকে দীর্ঘদিন ক্লাস নিচ্ছি অনলাইনে, তোমরা নিশ্চয়ই অনেক কিছু শিখেছো, অনেক অর্জন করেছো। তোমরা তোমাদের যোগ্যতা দিয়ে রাজশাহী কলেজের মান মর্যাদায় যেভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয় সেভাবেই তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই বিষয়ে তোমাদের সমাধান দিতে। তবে মনে রাখবে এই অ্যাসাইনমেন্টের নম্বর তোমরা পাবে তোমার যোগ্যতায়। তুমি বই থেকে হুবহু লিখে দিলে হবে না, তুমি অ্যাসাইনমেন্ট লিখবে বইয়ের থেকে লিখবে, একবারে বইয়ের ভাষায় না লিখে তুমি একটু চেঞ্জ করে তোমার নিজের ভাষায় লিখবে। তবে কিছু বিষয় আছে তো বইয়ের ভাষা লিখতেই হবে, কিন্তু যেগুলি আমরা মনে করি যে তোমার নিজের ভাষায় লেখা দরকার, যেমন তুমি কি জানলে কি বুঝলে, এই তোমার মূল্যায়নটি তুমি নিজের মতো করে করবে। আর মনে রাখবে এই 4টি ধাপের জন্য এক একটি ধাপের জন্য 4 মার্কস করে আছে, এক একটি ধাপের জন্য 4 মার্কস করে আছে। তুমি যদি যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা প্রকৃতি এটি সুন্দর করে তুলে ধরতে পারো তাহলেই কেবলমাত্র এই ধাপটা যদি তুমি সুন্দরভাবে সাবলীলভাবে যদি আমাদের কাছে তুলে ধরো তবে কিন্তু তুমি 4 মার্কসের মধ্যে 4ই পেতে পারো। যদি যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা এই ক্ষেত্রে যুক্তিবিদদের প্রদত্ত সংজ্ঞা বা যুক্তিবিদরা যেভাবে আলোচনা করেছেন বা তুমি সুন্দর করে আমাদের কাছে যদি উপস্থাপন করতে না পারো, সেই ক্ষেত্রে আমরা বুঝবো তুমি কোন মানের লিখেছো, তাহলে তুমি সেখানে 3 পেতে পারো, বা তার চাইতেও তুমি যদি আরো পুর লেখো, অর্থাৎ তুমি আরো যদি দুর্বল লেখো 2 পাবে, এবং কেউ 1ও পেতে পারে। তাহলে নিশ্চয়ই তোমাকে আমরা চাইবো তোমরা সর্বোচ্চ নম্বরটি পাবে। তাই তোমরা অবশ্যই আমাদের নির্দেশন অনুযায়ী তোমাদের যে পাঠ্য বই সেগুলি ফলো করে তোমরা সুন্দর করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে, যেন আমরা তোমাদেরকে সর্বোচ্চ মূল্যায়নটি করতে পারি। মূল্যায়নের ক্ষেত্রে আমরা কোনো শৈথল্য দেখাবো না, তাই আমরা তোমাদেরকে যথার্থভাবে নির্দেশনা দিচ্ছি। এই নির্দেশনা মেনে তোমরা সঠিকভাবে সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। তাহলে আমরা চলে যাই এবারে
পরবর্তী আলোচনায় আমরা তাহলে কি দেখলাম? আমরা দেখলাম যে অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুর যে আলোচনার ধাপ, 4টি ধাপে এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু তোমাদের আলোচনা করতে হবে। প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি, এরপরে যৌক্তিক সংজ্ঞা, তারপরে ধাপে সংজ্ঞার নিয়মাবলী, এরপরে যৌক্তিক সংজ্ঞা নিয়ম লঙ্ঘন জনিত অনুপত্তি সমূহ। এই 4টি ধাপে আলোচনা করতে হবে অ্যাসাইনমেন্ট। তাহলে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, আমরা যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, সংজ্ঞা সম্পর্কে আমাদের ভিতরে একটি ধারণাই আছেই পূর্ব থেকেই, অর্থাৎ আমরা সাধারণভাবে বলতে পারি কোনো কিছু সম্পর্কে যদি এক ধরনের তথ্য বা বিবৃতি বা বর্ণনা দেওয়া হয় তাকেই সাধারণভাবে আমরা সংজ্ঞা বলি, যে এটা সংজ্ঞা কি, সংজ্ঞা দাও। আমরা যেমন অনেক সময় বলে থাকি সমাজের সংজ্ঞা কি বা গণতন্ত্রের সংজ্ঞা কি, এরকম যে এই সংজ্ঞাগুলি আমাদেরকে দিতে হয়। তখন আমরা একটা বিধিবদ্ধ, আমরা যেমন ভাবে দেই পৌরনীতির সংজ্ঞা, যুক্তিবিদ্যার সংজ্ঞা, এই যে যেমন সংজ্ঞাগুলি আমরা বলছি সেই সংজ্ঞা নিয়েই আমরা এখানে আলোচনা করছি। অর্থাৎ আমরা যেভাবে বিভিন্ন সংজ্ঞাগুলি আলোচনা করে থাকি, বা প্রকাশ করে থাকি, ওই সংজ্ঞাটি আসলে কেমন হবে, সংজ্ঞাটি কিভাবে দিতে হবে, সেই নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো যৌক্তিক সংজ্ঞা। আর এই যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা নিশ্চয়ই বুঝতে পারছি, যেহেতু আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে যখনই পড়ি আমরা সংজ্ঞা চাই, যে যৌতুক প্রথার সংজ্ঞা কি, হ্যাঁ, তারপরে আমরা চাই যে এই যে গণতন্ত্রের সংজ্ঞা কি, পৌরনীতির সংজ্ঞা কি, অর্থনীতির সংজ্ঞা কি, হ্যাঁ, এই যে সংজ্ঞাগুলি কি, বলতে কি বোঝায়। আমরা জানি যে আসলে কোনো কিছু সংজ্ঞা মানে বলতে কি বোঝায়, আসলে সংজ্ঞা কিন্তু সেই বিষয়টি নয়, যুক্তিবিদ্যায় সেই বিষয়টি বোঝায় নেই। আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি এই গতানুগতিক যে যুক্তিবিদ্যা, আমরা যে অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যা, আমরা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যুক্তিবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে। এই অ্যারিস্টটলীয় যুক্তিবিদ্যায় অ্যারিস্টটল কিন্তু যেহেতু যুক্তিবিদ্যার জনক এবং তিনি পুঙ্খানুপুঙ্খ ভাবে স্বনুমান, তারপরে হলো যে এই যে যুক্তি বাক্য ইত্যাদি বিষয়গুলি সুন্দরভাবে আলোচনা করেছেন, এবং এই তারই ধারাবাহিকতায় তিনি আলোচনা করেছেন বিধেয়ক। বিধেয়কটি কি? বিধেয়ক হলো সদার্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক, ওই সম্পর্কের নাম হলো বিধেয়ক। এই বিধেয়কের তালিকায় যুক্তিবিদ অ্যারিস্টটল সংজ্ঞাকে অন্তর্ভুক্ত করেছেন। কেননা এই বিধেয়কের তালিকায় সংজ্ঞাকে অন্তর্ভুক্ত করেছেন যে সংজ্ঞা দিতে গেলে, অর্থাৎ জাতি, উপজাতি, লক্ষণ, হ্যাঁ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু সংজ্ঞার সাথে রিলেটেড। আবার এই বিষয়গুলি ছাড়া সংজ্ঞা, যথার্থ সংজ্ঞা বোঝা যায় না। কেননা একটি সংজ্ঞা দিতে গেলে অবশ্যই তার জাতি এবং উপজাতি সম্পর্কে, আমরা সংজ্ঞা দেই পদের, তার জাতি এবং উপজাতি সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। যাই হোক, অ্যারিস্টটল একজন যুক্তিবিদ্যার জনকই ছিলেন না, তোমরা নিশ্চয়ই জানো অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক ছিলেন। এরপরে আমরা জানি অ্যারিস্টটল কিন্তু প্রাণীবিজ্ঞানের জনক। অ্যারিস্টটল একজন বিজ্ঞানী, তাই অ্যারিস্টটলের ধারণা ছিল এরকম, বিজ্ঞানে যদি কোনো কিছু গবেষণা করতে হয়, কোনো আলোচনা শুরু হয়, কোনো চিন্তা, কোনো অনুসন্ধান শুরু করার আগে আমরা কি চিন্তা করব, কি অনুসন্ধান করব, সেই বিষয়টি নির্ধারণ করতে হয় এবং সেই বিষয়ের প্রাথমিক একটি সংজ্ঞা প্রদান করতে হয়, এবং তার ভিত্তিতেই সেইটি গবেষণা হয়, সেটির পরীক্ষণ হয়। এরপরে শেষে সেই পরীক্ষণ থেকে আমরা যে ধরনের সিদ্ধান্ত আবিষ্কার করলাম, সেই সিদ্ধান্তটিরও আবার আরেকটি সংজ্ঞা প্রদান করতে হয়, তবেই সেই গবেষণাটি যথার্থ হয় বা সেই পরীক্ষণটি গ্রহণযোগ্য হয়। তাই অ্যারিস্টটল বলছেন যে সংজ্ঞা বিজ্ঞানের শুরু এবং বিজ্ঞানের শেষ, এই দুই বিষয়েতেই সংজ্ঞার গুরুত্ব অপরিসীম। তা বলে অ্যারিস্টটল সংজ্ঞাকে এই অতি একটা বেশ মর্যাদায় স্থান দিয়েছেন। অ্যারিস্টটলের মতে যে যেহেতু বিজ্ঞানের আলোচনায় সংজ্ঞার প্রয়োজন রয়েছে, বিজ্ঞান যা আলোচনা করবে সেই বিষয়গুলিকে নির্দিষ্ট করে তার সংজ্ঞা প্রদান করতে হবে, তাই নয়, পাশাপাশি সেই বিষয়গুলির আবার যে আমরা সিদ্ধান্ত পাই সেই সিদ্ধান্তেরও একটি সংজ্ঞা প্রদান করতে হবে। তেমনি ভাবে এই বিজ্ঞান ছাড়া যুক্তিবিদ্যায় সংজ্ঞার গুরুত্ব অপরিসীম। কেননা যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়ই কিন্তু বৈধ যুক্তির স্বরূপ নির্ণয় করা। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি? যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যা আলোচনা করে বৈধ যুক্তির স্বরূপ নিয়ে। যুক্তিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? যুক্তিবিদ্যা আলোচনা করে বৈধ যুক্তির স্বরূপ নিয়ে, অর্থাৎ একটি যুক্তি কখন বৈধ হয়, কখন অবৈধ হয়, অর্থাৎ বৈধ যুক্তি কি ধরনের হয়। তো তা করতে গিয়ে আমরা জানি যে যুক্তির বৈধতা নিরূপণ করতে গেলে
অবশ্যই যুক্তি বাক্য সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর যুক্তি বাক্য সম্পর্কে জ্ঞান থাকতে হলেই সেইখানে যুক্তি বাক্যের মূল উপাদান পদ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর ওই পদের যদি সুনির্দিষ্ট অর্থ আমাদের কাছে জানা না থাকে, তাহলে আমরা ওই যুক্তি বাক্যের যথার্থ জ্ঞান আমাদের মাঝে থাকবে না। আমরা সেই যুক্তি বাক্য সম্পর্কে আমরা মানে যথার্থভাবে জানতে পারবো না, বা ওই যুক্তি বাক্য প্রয়োগ করে আমরা যুক্তিটি বৈধ না অবৈধ তাও কিন্তু আমরা নিরূপণ করতে পারবো না। মূলত একটি মানে যুক্তির বৈধতা নিরূপণের জন্য বা একটি যুক্তির ক্ষেত্রে পদের গুরুত্ব অপরিসীম। আর এই পদের সুনির্দিষ্ট অর্থ জানা আমাদের একান্তভাবে প্রয়োজন। পদের সুনির্দিষ্ট অর্থ জানা না থাকলে আমরা যুক্তি বাক্যটি কোন প্রকৃতির হবে সেটিও কিন্তু আমরা নিরূপণ করতে পারি না। তাই একটি পদের সুনির্দিষ্ট অর্থকে প্রকাশ করার জন্য ওই পদের সংজ্ঞা প্রদান করা হয়। অর্থাৎ যুক্তি বাক্যে ব্যবহৃত পদসমূহের সুনির্দিষ্ট অর্থকে প্রকাশ করার জন্যই আসলে সংজ্ঞা বা যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞার মাধ্যমে কি করা যায়? একটি পদের অর্থকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট করা যায়। একটি পদের অর্থকে একটি পদ মানে একটি পদের দুইটি দিক আছে। একটি হলো তার ব্যক্তার্থের দিক, একটি হলো তার জ্ঞাতার্থের দিক। অর্থাৎ যেমন আমরা যদি বলি মানুষ, এই মানুষ পদের ব্যক্তার্থ নিশ্চয়ই তোমাদের মনে আছে। একই অর্থে যে সকল ব্যক্তি বা বস্তুর আরোপিত হয় ওই সকল ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে ওই পদের ব্যক্তার্থ বলে। মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ, আর মানুষ পদের জ্ঞাতার্থ হলো ওই যে সাধারণ এবং আবশ্যকীয় গুণ। সাধারণ এবং আবশ্যকীয় গুণ অর্থাৎ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তাহলে এই যে মানুষ পদের আমরা ব্যক্তার্থের দিক এবং জ্ঞাতার্থের দিক জানলাম কিভাবে? অর্থাৎ তার সংজ্ঞার মাধ্যমে। অর্থাৎ এই জন্য একটি পদের যদি সুনির্দিষ্টভাবে অর্থকে আমাদের সুস্পষ্ট করতে হয় তাহলে তার সংজ্ঞা প্রদান করতে হবে। কাজে নির্ভুল চিন্তাধারা ও শুদ্ধ যুক্তির মাধ্যমে পদের সংজ্ঞা দান প্রয়োজন। এইভাবে তোমরা তোমাদের মননশীলতা দিয়ে সুন্দর করে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতার বিষয়টি তুলে ধরবে। এরপরে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি। যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি কি? যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি হলো, আমরা জানলামই যৌক্তিক সংজ্ঞার প্রয়োজন কেন। যৌক্তিক সংজ্ঞার প্রয়োজন এই জন্যই যে যুক্তি বাক্যে ব্যবহৃত পদ সমূহের অর্থ সুস্পষ্ট জানার জন্য বা করার জন্য আমাদের সংজ্ঞা প্রদান করতে হয়। কাজেই যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি হলো যে কোনো পদের সংজ্ঞা প্রদান করা। পদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে কোনো পদের ব্যক্তার্থের দিক নয়, অর্থাৎ কোন পদের যথার্থের দিক প্রকাশ করাই হলো ওই পদের সংজ্ঞা। অর্থাৎ যদি কোনো পদের পূর্ণ যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃত করা হয় তাহলেই তাকে বলা হয় সংজ্ঞা। তাহলে একটি পদের সংজ্ঞা দিতে গিয়ে কি করতে হবে? একটি পদের সংজ্ঞা দিতে গিয়ে যা করতে হবে আমাদের তা হলো কোন পদের যে পদের আমরা সংজ্ঞা দেব ওই পদের যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃত করতে হবে। যেমন মানুষ পদের সংজ্ঞা আমরা যদি দিতে চাই তাহলে আমরা জানি মানুষ পদের যথার্থ কি। আমরা যথার্থ বললাম, যথার্থ হলো তাই যা সাধারণ এবং আবশ্যকীয় গুণসমূহকে নির্দেশ করে। মানুষ পদের সাধারণ এবং আবশ্যকীয় গুণই হলো সাধারণ, মানে যে গুণটি মানুষ সকলের মধ্যে আছে সেই গুণটি, যে গুণটি ছাড়া মানে সাধারণ গুণ এবং আবশ্যকীয় গুণ। সাধারণ গুণ হলো কি? যে বুদ্ধিবৃত্তি। আর আবশ্যকীয় গুণ জীববৃত্তি। এই জীববৃত্তি ছাড়া কেউই প্রাণী হতে পারবে না। মানে জীবন না থাকলে মানুষ হয় কি করে? তাই সাধারণ এবং আবশ্যকীয় গুণই হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। মানে বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি এটি হলো মানুষ পদের সাধারণ এবং আবশ্যকীয় গুণ। সাধারণ হলো বুদ্ধিবৃত্তি আর আবশ্যকীয় গুণ হলো জীববৃত্তি। তাই মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা যদি বলি মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে এটি হলো মানুষ পদের যথার্থ সংজ্ঞা। অর্থাৎ মানুষ পদের অর্থকে সুস্পষ্টভাবে বিবৃত করা হলো। কাজেই যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি হলো কোন পদের অর্থকে সুস্পষ্টভাবে বিবৃত করা, এবং তা কেবলমাত্র যৌক্তিক সংজ্ঞার মাধ্যমেই প্রদান করা যায়। আর এই যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো যৌক্তিক সংজ্ঞা পদের যথার্থকে যথাযথভাবে বিশ্লেষণ করে। সংজ্ঞাদানের উদ্দেশ্য হলো কোনো পদের অর্থকে পরিষ্কারভাবে ব্যক্ত করা। আর যৌক্তিক সংজ্ঞাদানের কৌশল বা পদ্ধতি, সংজ্ঞাদানের সহজ উপায় হলো আসন্নতম জাতিকে এবং পদের নিজস্ব লক্ষণকে উল্লেখ করা। আসন্নতম জাতি এবং নিজস্ব লক্ষণ। লক্ষণ মানে সেই সাধারণ গুণটি, যে সাধারণ গুণ ওই শ্রেণীর সকলের মধ্যে বিদ্যমান, যে সাধারণ গুণ ওই শ্রেণীর সকলের মধ্যে বিদ্যমান, এই হলো সাধারণ গুণ। সাধারণ গুণ যা
ওই শ্রেণীর সকলের মধ্যেই বিদ্যমান। তাহলে যে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধিবৃত্তি হলো সকলের মধ্যে বিদ্যমান এবং আবশ্যকীয় গুণে হলো সেই সাধারণ এবং আবশ্যকীয় গুণ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি দুইটিই আসলে, এই দুইটি ছাড়াই মানুষ কল্পনা করা যায় না। এবং আসলে মানুষ পদের আসনতম জাতি কি? আসনতম জাতি কিন্তু জীব বা প্রাণী, এটি হলো আসনতম জাতি। এই আসনতম জাতিকে উল্লেখ করতে হবে এবং সাধারণ এবং আবশ্যকীয় গুণকে উল্লেখ করতে হবে। যেমন মানুষ পদের মানুষ হলো মানে এই যে সঙ্গীয় পদ মানুষ, এর সংজ্ঞার্থ হলো কি? যে যদি আমরা বলি যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে কি বললাম? এই যে জীব আসনতম জাতিকে আমরা তার নিজস্ব লক্ষণ দ্বারা সংজ্ঞায়িত করলাম। কাজেই যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি দাঁড়াচ্ছে কি? যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি দাঁড়াচ্ছে কোন পদের যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃত করা। একটি পদের যেমন মানুষ পদের মানুষের অনেক গুণ রয়েছে, হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি, কিন্তু সেগুলি কিন্তু সাধারণ এবং আবশ্যকীয় গুণ নয়। সাধারণ এবং আবশ্যকীয় গুণই হলো জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। তার ভিতরে বুদ্ধিবৃত্তি থাকতে হবে। এই বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি ছাড়া তার যে মানে মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। কাজেই তোমরা তোমাদের মতো করে সুন্দর করে মানে অনুধাবন করে এই বিষয়গুলি লিখবে। এরপরে আমরা প্রথমটা আলোচনা করলাম। এরপরে পরের ধাপে আছে কিন্তু যৌক্তিক সংজ্ঞা। প্রথমে ছিল কি? সংজ্ঞার প্রাসঙ্গিকতা এবং প্রকৃতি। এর পরের ধাপ ছিল যৌক্তিক সংজ্ঞা। এইখানে আলোচনা করব। আমরা এতক্ষণ আলোচনা করেইছি আসলে তারই ধারাবাহিকতা, যে লজিক্যাল ডেফিনিশন অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা কি? কোন পদের একই কথা, কোন পদের পূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতিকে যৌক্তিক সংজ্ঞা বলে। আমার মনে হয় বিষয়টি কঠিন নয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন পদের যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃতি। তোমরা ব্যাক্তার্থ এবং যথার্থ খুব ভালো মতোই জানো এবং এই বিষয়গুলিও ভালো মতোই জানো। কোন পদের যথার্থকে সুস্পষ্টভাবে বিবৃত করাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। মানুষ পদের সংজ্ঞা হলো মানুষ হয় একটি বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। যুক্তিবিদ ল্যাটা এবং ম্যাকবেথ দ্য এলিমেন্টস অফ লজিক গ্রন্থে বলেছেন, একটি সংজ্ঞা হচ্ছে কোনো সংজ্ঞায়িত বস্তুর মধ্যেকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি বিবৃতি, অথবা আধুনিক ভাষায় এটি হচ্ছে কোনো একটি পদের যথার্থের সুস্পষ্ট বিবৃতি। কি বুঝলাম আমরা? যে আধুনিক ভাষায় একটি মানে সংজ্ঞা হচ্ছে কি? কোন একটি পদের যথার্থের সুস্পষ্ট বিবৃতি। ঠিক। আবার যুক্তিবিদ ফাউলার বলেন, একটি সংজ্ঞা হচ্ছে একটি পদের যথার্থের বিশ্লেষণ। একই কথা, অর্থাৎ যথার্থের বিশ্লেষণ। একে সব সময় একটি যুক্তি বাক্যের আকারে প্রকাশ করা যায়, যার মধ্যে সঙ্গীয় পদটি উদ্দেশ্য, ওই যে সঙ্গীয় পদটি উদ্দেশ্য আর বিশ্লেষণ পদটি বিধেয় গঠন করে। সঙ্গীয় পদ কোনটি? সঙ্গীয় পদ হলো যে পদে আমরা সংজ্ঞা প্রদান করি তাকে সঙ্গীয় পদ বলে। আর সংজ্ঞার্থ পদ মানে ওই যে যা আমরা সংজ্ঞা দিলাম, ওই সঙ্গীয় পদের যে সংজ্ঞাটি দিয়েছি সেটি হলো সংজ্ঞার্থ পদ। যখন তার সংজ্ঞা দিয়ে দিই সেটি হলো সংজ্ঞার্থ পদ। তাহলে আমরা যৌক্তিক সংজ্ঞা জানলাম, দুজন যুক্তিবিদের ধারণাও জানলাম। এভাবে আমরা লিখব সুন্দর করে মননশীলতা দিয়ে এবং পরিপাটি করে, এবং যেন যে বললাম যে সেখানে 4 মার্কস আছে, সেই 4 মার্কসের পুরোটাই যেন তুমি নিতে পারো তেমন ভাবে লিখবে। আবার এমন নয় যে তুমি একটা বই লিখে ফেললে, তা নয়। কিন্তু তুমি একটা বই লিখে ফেললে তা নয়, যতটুকুন প্রয়োজন আমরা কিন্তু তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি কতটুকুন থাকবে, ওই বিষয়গুলি থাকবে। যুক্তিবিদদের মত থাকবে, আরো যুক্তিবিদদের মত তুমি তুলে ধরতে পারো। এরপরে তুমি সেটিকে সুন্দর করে বিশ্লেষণ করতে পারো। তবে একেবারে ছোট নয়, একেবারে অনেক বড় নয়, কিন্তু তুমি তোমার মতো করে সুন্দর করে পরিপাটি করে অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আমরা চাই আমরা দেশসেরা কলেজের শিক্ষার্থী হিসাবে আমাদের নিশ্চয়ই আমাদের মননশীলতা, আমাদের যোগ্যতা, আমাদের সবকিছু মেধা সবকিছু কাজে লাগে আমরা এমন একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে চাই যেটা একটি যেন অ্যাসাইনমেন্টের রোল মডেল হয়। অর্থাৎ আমরা যেন অ্যাসাইনমেন্টটি সুন্দর করেছি, আমরা বুঝতে পেরেছি, আমাদের অনুধাবন শক্তি করেছি। অ্যাসাইনমেন্ট সারা জীবন হয়তো তোমাদের করতে হবে। এরপরে উচ্চশিক্ষায় যেখানে যাবে, পরবর্তীতে ইউনিভার্সিটি পর্যায়ে প্রতিটা ইয়ারে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। জানি না এভাবে কতদিন চলবে। যদি এরকমই হয় তাহলে হয়তো এক সময় এই অনলাইন ক্লাসের পাশাপাশি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যায়ন প্রক্রিয়া চালু থাকবে। আমরা মহান আল্লাহর দরবারে সেই সাহায্য কামনা করি যেন অতি সত্বর এই মহামারী থেকে আমরা মুক্তি পাই আর কি, আবার আমরা স্বাভাবিক ক্লাসে ফিরতে পারি।
তো যাই হোক, আমরা মানুষপত্রী যথার্থ সম্পর্কে আমরা জানলাম যে যথার্থ হলো আবশ্যক এবং সাধারণ গুণ, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, অর্থাৎ বুদ্ধিবৃত্তি এবং জীববৃত্তি। মানুষের মধ্যে আরো কতগুলি যে গুণ রয়েছে, হাসি, কান্না, ক্ষুধা, তৃষ্ণা, এগুলি আসলে বর্তমান রয়েছে, কিন্তু এগুলি থাকলেও কিন্তু মানুষ একটি বুদ্ধিবৃত্তির সম্পন্ন জীব। এটি হলো মানুষ পদের সংজ্ঞা। তেমনি ছাত্র পদের সংজ্ঞা হতে পারে, ছাত্র হয় একজন অধ্যয়নরত শিক্ষিত মানুষ। আমরা ছাত্র পদের আসন্নতম জাতি মানুষকে এখানে টাচ করেছি, অর্থাৎ যেহেতু আসন্নতম জাতি মানুষ এবং ছাত্র পদের একটি সাধারণ গুণই হলো অধ্যয়নরত শিক্ষিত, যারা অধ্যয়নরত এবং শিক্ষিত। আবার আমরা ত্রিভুজ পদের সংজ্ঞা দান করতে দেখেছি, ত্রিভুজ পদের আসন্নতম জাতি হলো একটি সমতল ক্ষেত্র। তাই ত্রিভুজ পদের আমরা সংজ্ঞা দিতে বলেছি, ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। কাজেই আমরা এখানে বলতে পারি যে কোনো পদের অর্থ তাৎপর্য সুস্পষ্টভাবে ব্যক্ত করার উদ্দেশ্যেই তার সংজ্ঞা নির্দেশ করা হয়। একটি পদের অর্থকে যদি সুস্পষ্টভাবে একটি পদের যদি অর্থকে সুস্পষ্টভাবে জানতে হয় তাহলে সংজ্ঞার বিকল্প নেই। আর কোনো পদের কোনো পদের যথার্থের পূর্ণ বিকাশ করাকেই সংজ্ঞা বলে। আমরা সংজ্ঞা সম্পর্কে জেনে গেছি। তাহলে এইভাবে আমরা প্রথম চ্যাপ্টার বা প্রথম বিষয়বস্তু যেটি সেটি আলোচনা করেছি, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা এবং প্রকৃতি। আমরা দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় বিষয়বস্তু যেটি যৌক্তিক সংজ্ঞা সেটিও কিন্তু আলোচনা করলাম। এরপরে আমাদের পরবর্তী যে বিষয়টি আছে, তৃতীয় ধাপে যেটি আছে, তৃতীয় বিষয়বস্তু সেটি হলো সংজ্ঞার নিয়ম, আর চতুর্থ ধাপ আছে নিয়ম লঙ্ঘন যে অনুপত্তি। খেয়াল করো, তৃতীয় ধাপে রয়েছে যৌক্তিক সংজ্ঞার নিয়মসমূহ, আর চতুর্থ ধাপে রয়েছে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি সমূহ। কিন্তু আমরা আলোচনার সুবিধার্থে একসাথে নিয়েছি। তোমরা যখন অ্যাসাইনমেন্ট লিখবে তখন যৌক্তিক সংজ্ঞার নিয়ম বিভিন্ন বইতে দেওয়া আছে, বাজারে বিভিন্ন বই আছে, তোমরা দেখবে সেখানে যে বইটি ভালো লাগে, প্রফেসর গোলাম মোস্তফা স্যারের বই রয়েছেন, তারপরে ওই ফৌজিয়া ম্যাডামের বই রয়েছেন, বিষ্ণুপদ স্যারের বই রয়েছেন, অনেক ভালো বই আছে। তোমরা একটি যেটি তোমার ভালো লাগে, হ্যাঁ, যেটি ভালো লাগে সেটি নিবে, দেখবে, পড়বে। তো এখন আসলে সবকিছু বন্ধ, তো সবকিছু বন্ধ, হয়তো লাইব্রেরি খোলা আছে কিনা, তবুও যদি কারো কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো তাহলে নিবে। বই তোমাদের কাছে থাকার কথা, কারণ যারা ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু হয়েছে, সেকেন্ড ইয়ারের বই হয়তো তোমাদের কাছে আছে। তো এই বিষয়ে অন্যের সহযোগিতা নিবে। তাহলে আমরা তৃতীয় ধাপে আলোচনা করব যৌক্তিক সংজ্ঞার নিয়ম, আর চতুর্থ ধাপে আলোচনা করব নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি সমূহ অ্যাসাইনমেন্টের সময়। কিন্তু আমরা এখন আলোচনার সুবিধার্থে, যেহেতু সময় কম, তাই একসাথে করেছি। দুই বিষয়টিকে আমরা কি করেছি, একসাথে নিয়ে আসছি। তাহলে আমরা যদি সংজ্ঞার নিয়ম আলোচনা করি তাহলে কিভাবে করব, অর্থাৎ আমরা বললাম সংজ্ঞার উদ্দেশ্যই হলো কোনো পদের অর্থকে সুস্পষ্ট করা। আর কোন পদের অর্থকে সুস্পষ্ট করতে গেলে সেই পদের যথার্থকে একেবারেই সুস্পষ্টভাবে বিবৃত করতে হবে, অর্থাৎ যথার্থকে সুস্পষ্ট, অর্থাৎ শুধু সুস্পষ্ট নয়, যথার্থকে সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট বর্ণনা করতে, বিশ্লেষণ করতে হবে বা ব্যাখ্যা করতে হবে বা বিবৃত করতে হবে। যথার্থকে সুনির্দিষ্ট এবং সুস্পষ্টভাবে, অর্থাৎ যথার্থের সম্পূর্ণ গুণকে এখানে প্রকাশ করতে হবে, কিন্তু সুনির্দিষ্টভাবে, সুপরিমিতভাবে, অর্থাৎ কমও নয় বেশিও নয়, যতটুকুন তার যথার্থ ততটুকুনি। এটি হলো সংজ্ঞার আসলে মূল নিয়ম। সংজ্ঞার মূল নিয়মই হলো কি, যে কোনো পদের সংজ্ঞা প্রদান করতে গেলে ওই পদের যথার্থকে সুনির্দিষ্টভাবে, সুস্পষ্টভাবে বিবৃত করতে হবে। তার কম বেশি ব্যত্যয় করা যাবে না। যদি কম বেশি ব্যত্যয় করা যায় তাহলে ভ্রান্তি ঘটবে। তাহলে আমরা যখন সংজ্ঞার নিয়মাবলী আলোচনা করছি তখন আলোচনা করব যে তৃতীয় ধাপে সংজ্ঞা নিয়মাবলী যখন আলোচনা করছি তখন আলোচনা করব প্রথম নিয়ম। প্রথম নিয়ম হলো কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার চেয়ে বেশিও নয় কমও নয়। আমরা যেটা বললাম, সম্পূর্ণ যথার্থ উল্লেখ করতে হবে, তার চাইতে কমও নয় বেশিও নয়। মানে কম যথার্থকে ইয়ে করা যাবে না, আবার বেশি যথার্থকেও সেখানে কি করা যাবে না, প্রকাশ করা যাবে না, অর্থাৎ উল্লেখ করা যাবে না। সম্পূর্ণ যথার্থকে, বেশিও নয় কমও নয়। সুতরাং সংজ্ঞায়
উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অন্তর্ভুক্ত করা যাবে না, আবার আসন্নতম জাতি বা লক্ষণ বাদ দেওয়া যাবে না। এই নিয়ম লঙ্ঘন করলে সংজ্ঞায় 4 প্রকারের অনুপত্তি ঘটে। মন দিয়ে শোনো। আমরা বলেছিলাম যৌক্তিক সংজ্ঞাকে যুক্তিবিদ অ্যারিস্টটল বিধেয়কের সাথে যুক্ত করেছেন। বিধেয়ক কি? সদর্থ যুক্তি বাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক, সেই সম্পর্ককে বলা হয় কি? বিধেয়ক। এই বিধেয়ক 5 প্রকার: জাতি, উপজাতি, লক্ষণ, অবান্তর লক্ষণ আর উপলক্ষণ। তাহলে এখানে কথা হলো যে কোনো পদের সংজ্ঞা প্রদান করতে গেলে তার আসন্নতম জাতি এবং তার লক্ষণকে বাদ দেওয়া যাবে না। এই দুইটিই হলো মূল বিষয়। অন্যগুলোকে এখানে কি অন্তর্ভুক্ত করা, মানে উপজাতি মানে উপলক্ষণ বা অবান্তর লক্ষণকে এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। কারণ উপজাতির তো প্রয়োজন নেই। একটি পদের সংজ্ঞা দিতে গেলে তার জাতিকে উল্লেখ করতে হবে আর তার লক্ষণকে উল্লেখ করতে হবে। উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ অন্তর্ভুক্ত করা যাবে না। যাই হোক, তাহলে প্রথম নিয়ম কি? যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাতের উল্লেখ করতে হবে, তার চেয়ে কমও নয় বেশিও নয়। তাহলে এইটি যদি ঘটে তাহলে কি ঘটবে? যুক্তিটি ভ্রান্তি ঘটবে। কি ভ্রান্তি ঘটবে আমরা সেটা দেখি। 4 প্রকারের ভ্রান্তি। সেটি হলো, প্রথম ভ্রান্তি হলো বাহুল্য সংজ্ঞা ঘটবে। কোন পদের সংজ্ঞায় পদটির যতটুকুন যথার্থ সেই সম্পূর্ণ যথার্থকে উল্লেখ করতে হবে, কিন্তু যথার্থ থেকে যে অতিরিক্ত গুণের উল্লেখ করা হয়, যথার্থের যদি অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় তার ওই অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞায় বাহুল্য সংজ্ঞা অনুপত্তি ঘটবে। আমরা জানি যে যথার্থ হলো কোনো পদের সাধারণ আবশ্যকীয় গুণ এবং সেই পদের লক্ষণকে নির্দেশ করা। অর্থাৎ কোনো পদের লক্ষণ নয় কিন্তু যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত নয়, কিন্তু যথার্থের সাথে সম্পর্ক রয়েছে, তাহলে সেই গুণটি কিন্তু ওই পদের উপলক্ষণ। কাজেই কোনো পদের যথার্থের অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে সেই সংজ্ঞাটি কি হবে? ভ্রান্ত হবে। এইরকম ভ্রান্ত সংজ্ঞার নাম বাহুল্য সংজ্ঞা। তাহলে খেয়াল করো, সংজ্ঞার নিয়ম আলোচনা করছি। তাহলে সোমবার নিয়ম যখন আলোচনা করব তখন বলবো বাহুল্য সংজ্ঞা কোনো পদের সংজ্ঞায় অতিরিক্ত গুণটি মানে যথার্থের অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে সেই সংজ্ঞাটি ভ্রান্তি হবে বা ত্রুটিপূর্ণ হবে। এরকম ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম হলো কি? বাহুল্য সংজ্ঞা। এটি হলো ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম বাহুল্য সংজ্ঞা। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। খেয়াল করো, এখানে কিন্তু আমরা যে জিনিসটি করেছি সেটি হলো যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন অতিরিক্ত গুণ। দেখো, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব। বুদ্ধিবৃত্তি সম্পন্ন মরণশীল জীব অর্থাৎ জীবের সাথে মরণশীল গুণটি এটি একটি উপলক্ষণ। মরণশীল একটি হলো কি? এটি পদের এটি হলো একটি উপলক্ষণ। এই মরণশীলকে এখানে যুক্ত করা হয়েছে, কাজেই সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে। এই ভ্রান্ত সংজ্ঞা নাম বাহুল্য সংজ্ঞা। তাহলে সংজ্ঞার নিয়মে বলছি বাহুল্য সংজ্ঞা। এইবার ওই যে 4 নাম্বার যে আমরা ধাপ আলোচনা করি অ্যাসাইনমেন্টে, ওই 4 নাম্বার ধাপে কিন্তু আছে নিয়ম লঙ্ঘন যে অনুপত্তি। সেখানে আবারও এইটাই আলোচনা করব। এই বাহুল্য সংজ্ঞা সেখানে আলোচনা করব হলো যে প্রথম নিয়ম বাহুল্য সংজ্ঞা। সেখানে তখন বলবো যে বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। সেখানে তখন আলোচনা করব বাহুল্য সংজ্ঞা অনুপত্তি, যে কোনো সংজ্ঞায় যথার্থের অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয় এবং এরকম ত্রুটিপূর্ণ সংজ্ঞাটিতে যে অনুপত্তি ঘটে তার নাম হলো বাহুল্য সংজ্ঞা অনুপত্তি। মানে একই কথা, একই নিয়ম, কিছুই নাই নিয়ম লঙ্ঘন। যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে চাওয়া হয়েছে নিয়ম, 4 নম্বর ধাপে চাওয়া হয়েছে নিয়ম লঙ্ঘন জড়িত অনুপত্তি, তাই তোমাদের আগে নিয়ম আলোচনা করতে হবে আর 4 নম্বর ধাপে এসে আবার নিয়ম লঙ্ঘন জড়িত অনুপত্তি আলোচনা করতে হবে। তাই 3 নম্বর ধাপে আমরা কেবলমাত্র ওই নিয়ম তখন লিখবো বাহুল্য সংজ্ঞা, আর 4 নম্বর ধাপে এসে ওই বাহুল্য সংজ্ঞাই লিখবো বাহুল্য সংজ্ঞা অনুপত্তি ঘটেছে। ওকে, বুঝতে পেরেছো? এরপরে আমরা আপতিক বা অবান্তর সংজ্ঞা। আপতিক বা অবান্তর সংজ্ঞায় যথার্থের অতিরিক্ত গুণটি যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়। অবান্তর লক্ষণ যে গুণটি যথার্থ থেকে নিঃসৃত নয়, অর্থাৎ যথার্থের সাথে যা বাদও দেওয়া যায়, অর্থাৎ যথার্থের সাথে সম্পৃক্ত নয়, অর্থাৎ যে গুণটি ছাড়া কোনো পদের যথার্থের কোনো সমস্যা ঘটে না,
তাকে বলা হয় কি অবান্তর লক্ষণ। এই অবান্তর লক্ষণ আবার কিন্তু দুই প্রকার, একটি হলো বিচ্ছিন্ন অবান্তর লক্ষণ, একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। যেমন কোনো মানুষের জন্ম তারিখ বা তার জন্মস্থান, এগুলি হলো এই বিষয়গুলি হলো অবান্তর লক্ষণ। কিন্তু যেমন দ্বিপদ, এটি হলো কি তোমার হলো যে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কিন্তু কোনো মানুষের জন্মস্থান এটা হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কারণ সেটা জন্মস্থান তাকে বাদ দিয়েও সে মানুষকে বোঝায়। কিন্তু দ্বিপদ ছাড়া এটা তার সাথে সম্পৃক্ত আছেই, জীবের সাথে মানুষের সাথে দ্বিপদটা আছেই, কিন্তু সেটি মানুষের কোনো গুরুত্বপূর্ণ বা সেটি লক্ষণ নয়, তাই এটি হলো কি অবান্তর লক্ষণ। তো যাই হোক, ওই বিষয়গুলি আলোচনা করা হয়েছে। তো যদি সংজ্ঞায় অতিরিক্ত গুণটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে আপতিক বা অবান্তর সংজ্ঞা ঘটবে। আপতিক বা অবান্তর সংজ্ঞা ঘটবে 3 নম্বরে লিখবো আমরা, মানে 3 নম্বর ধাপে লিখবো। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদ জীব, এখানে দ্বিপদটি হলো কি মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, কাজেই সংজ্ঞাটি হলো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই পয়েন্টটি যখন আবার 4র্থ ধাপে এসে ওই যে সংজ্ঞার নিয়ম লঙ্ঘন জনিত অনুপত্তির কাছে আলোচনা করব, তখন আমরা নিশ্চয়ই এইটি আলোচনা করব। এইটি তখন লিখব যে সংজ্ঞায় যথাযথ অতিরিক্ত গুণ থাকলে সেই গুণটি যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সেখানে যে ত্রুটি যে অনুপত্তি ঘটে তার নাম হলো অবান্তর সংজ্ঞা অনুপত্তি, তার নাম হলো অবান্তর সংজ্ঞা অনুপত্তি। ওকে, এইবার আমরা অব্যাপক সংজ্ঞা। সংজ্ঞায় যথার্থের অতিরিক্ত যে গুণ, কোন গুণে যদি উল্লেখ থাকে, সেই অতিরিক্ত গুণটি যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, আমরা ওখানে বললাম অবিচ্ছেদ্য অবান্তর, যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সেই সংজ্ঞাটিতেও কি ত্রুটি ঘটবে, আর এই ত্রুটির নাম হলো অব্যাপক সংজ্ঞা। সংজ্ঞায় যথার্থের অতিরিক্ত গুণটি যদি উল্লেখ করা হয় আর অতিরিক্ত গুণটি যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে কি ঘটবে? অব্যাপক সংজ্ঞা অনুপত্তি ঘটবে। যেমন অর্থাৎ যদি সংজ্ঞা দান করতে গিয়ে সেখানে অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় আর অতিরিক্ত গুণটি তখন হয়ে যাবে হলো যে অবান্তর লক্ষণ বা উপলক্ষণ। তো অবান্তর লক্ষণ যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় সেটি আমরা জানলাম। এবার বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলে কি হবে? বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলে সেটি হবে হলো যে অব্যাপক সংজ্ঞা অনুপত্তি। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সা জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ফর্সা জীব, এখানে এই গুণটি মানুষ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এরপরে অতিব্যাপক বা অসম্পূর্ণ সংজ্ঞা। সংজ্ঞায় পদের যথার্থের কম গুণের উল্লেখ থাকলে তাকে অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি বলে। যদি সংজ্ঞায় যথার্থের কম গুণের উল্লেখ থাকে তাহলে সেটি হবে হলো যে অতিব্যাপক, কম গুণে উল্লেখ থাকলে সেটি হবে অতিব্যাপক বা অসম্পূর্ণ সংজ্ঞা। এটি যখন আমরা ওই যে 4র্থ স্তরে বা ওই 4 নম্বর বিষয়বস্তু লিখব, তখন লিখব সংজ্ঞায় পদের যথার্থ থেকে কম গুণের উল্লেখ থাকলে সেখানে যে অনুপত্তি ঘটে তাকে বলা হয় অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি। যেমন মানুষ হয় একটি জীব, সংকীর্ণ করা হয়েছে, মানুষ হয় একটি জীব, কারণ আমরা জানি মানুষ ছাড়াও আরো অনেক জীব রয়েছে, কিন্তু মানুষের ভেতরে যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি রয়েছে সেই বুদ্ধিবৃত্তি গুণটিকে এখানে উল্লেখ করা হয় নাই, অর্থাৎ কম গুণের উল্লেখ করা হয়েছে। আবার মানুষ হয় একটি প্রাণী, একই জিনিস আর কি। তাহলে আমরা কি জানলাম? অব্যাপক সংজ্ঞা প্রথম নিয়ম লঙ্ঘন করলে 4 প্রকারের অনুপত্তি, 4 প্রকারের সংজ্ঞা ঘটে। এটি হলো তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় লিখবো। আর 4র্থ অধ্যায় লিখবো প্রথম নিয়ম লঙ্ঘন করলে 4 প্রকারের অনুপত্তি ঘটে। এইগুলি আবার সেখানে অনুপত্তি নামে লিখবো। একই জিনিস তৃতীয় অধ্যায় লিখবো সংজ্ঞা হিসাবে, ভ্রান্তি সংজ্ঞা হিসাবে, আর একই জিনিস 4র্থ ধাপে এসে লিখবো নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি হিসাবে। এবার সংজ্ঞা দ্বিতীয় নিয়ম, অনিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি। দ্বিতীয় নিয়ম,
যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ সংজ্ঞায় কোনো ক্রমে কোন রকম রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। যদি রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয় তাহলে দুই ধরনের ত্রুটি ঘটে। আমরা জানছি যে দুটি, রূপক একটি আর দুর্বোধ্য একটি বিষয়। তাহলে রূপক শব্দ ব্যবহার করলে সেটিকে না বলা হবে রূপক সংজ্ঞা। হ্যাঁ, রূপক ব্যবহার করলে কোনো সংজ্ঞা প্রদান করতে গিয়ে যদি কোনো রূপক শব্দ ব্যবহার করা হয় তাহলে সেটি হবে কি রূপক সংজ্ঞা। আবার যদি দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হয় বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয় তাহলে সেটি হবে দুর্বোধ্য সংজ্ঞা। তৃতীয় ধাপে সুন্দর করে আমরা লিখব সংজ্ঞা, মানে ভ্রান্ত সংজ্ঞা। এই ভ্রান্ত সংজ্ঞার নাম হলো রূপক সংজ্ঞা বা দুর্বোধ্য সংজ্ঞা। তাহলে কি হলো, দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে দুই ধরনের ত্রুটি ঘটে। এই দুই ধরনের ত্রুটি, একটি হলো রূপক সংজ্ঞা আর একটি হলো দুর্বোধ্য সংজ্ঞা। এই দ্বিতীয় নিয়মটি যখন চতুর্থ ধাপে, ওই যে অ্যাসাইনমেন্টের জন্য চতুর্থ ধাপে লিখবো, তখন লিখবো দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে দুই ধরনের অনুপত্তি ঘটে। একটি হলো রূপক সংজ্ঞা অনুপত্তি আর একটি হলো দুর্বোধ্য সংজ্ঞা অনুপত্তি। একই কথা দুই পারে দুই লিখতে হবে। তাহলে রূপক কি, যদি সংজ্ঞায় কোনো রূপক শব্দ ব্যবহার করা হয় তাহলে রূপক সংজ্ঞা অনুপত্তি ঘটে। যেমন সিংহ হয় প্রসূর রাজা, অর্থাৎ সিংহ হয় প্রসূর রাজা। এখানে সিংহকে প্রসূর রাজা হিসাবে একটি রূপক, মানে একটা রূপক শব্দ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। আবার মানুষ হয় সৃষ্টির মুকুট, এটি একটি রূপক শব্দ, যেগুলি মানে যে মানুষ হয় সৃষ্টির মুকুট। এই যে সৃষ্টির মুকুট, এই শব্দগুলি কিন্তু রূপক শব্দ, অর্থাৎ অলংকারিক শব্দ। এগুলি মানে কবিতা, উপন্যাস, বিভিন্ন কিছুতে যখন ব্যবহার করা হয় এই শব্দগুলি হলো অলংকারিক। হ্যাঁ, সেই জন্য এই শব্দগুলি হলো রূপক শব্দ বা অলংকারিক শব্দ। আর এই রূপক শব্দ ব্যবহার করলেই কেবল সেখানে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। ভ্রান্ত সংজ্ঞার নাম রূপক সংজ্ঞা। আর এই রূপক শব্দ ব্যবহার করলে অনুপত্তি ঘটবে, সেই অনুপত্তির নামই হলো রূপক সংজ্ঞা অনুপত্তি। একই কথা দুই জায়গায় দুইভাবে আমরা লিখব। বুঝতে পেরেছো? এরপরে দুর্বোধ্য সংজ্ঞা, ওই একই কথা, কোন পদের মানে সংজ্ঞা দিতে গেলে সেখানে যদি সহজ সরল ভাষার পরিবর্তে জটিল ভাষা ব্যবহার করা হয় তাহলে সেটি হবে দুর্বোধ্য সংজ্ঞা। আর ওই অনুপত্তি হলে দুর্বোধ্য সংজ্ঞা অনুপত্তি। যেমন বটবৃক্ষ হচ্ছে জটাজুট লাঞ্ছিত সবিতাতব নিরোধক মহাস্তবীর পাদক। এটি এক ধরনের জটিল, মানে যেটা আমরা বুঝতেই পারছি না, এরকম ভাষা ব্যবহার করা যাবে না। আসলে অনেক আলোচনা একসাথে তো, তারপরেও যেহেতু এই আলোচনাটি গত ক্লাসে হয়েছে, ডক্টর আলী হাসান স্যার করেছেন, আমি শুধুমাত্র তারই পুনরাবৃত্তি করছি, তোমরা যেন ভালো মতো বুঝতে পারো, এই অ্যাসাইনমেন্টটি যেন সুন্দর করে তোমরা লিখতে পারো। এই অ্যাসাইনমেন্টের প্রস্তুতি ক্লাস 8। এরপরে সংজ্ঞার তৃতীয় নিয়ম ও নিয়ম লঙ্ঘন অনুপত্তি। তৃতীয় নিয়ম কি, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার কোনো প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার কোনো প্রতিশব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। যদি কোনো সমার্থক শব্দ সংজ্ঞায় ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞাটি চক্রক সংজ্ঞা হবে, ভ্রান্তি ঘটবে। আর এই ভ্রান্ত সংজ্ঞার নাম হলো চক্রক সংজ্ঞা। তাহলে আমরা তৃতীয়, ওই যে যখন তৃতীয় ধাপ বা তৃতীয় বিষয়বস্তু তখন আলোচনা করবো সংজ্ঞা নিয়ম, তখন বলবো যে সংজ্ঞায় যদি কোনো প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্তি হবে, আর ভ্রান্তির সংজ্ঞার নাম হলো চক্রক সংজ্ঞা। আর ওইটাই আবার চতুর্থ ধাপে এসে যখন আলোচনা করব তখন বলবো সংজ্ঞায় যদি পদের সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞাটিতে অনুপত্তি ঘটবে, এরকম অনুপত্তির নাম হলো চক্রক সংজ্ঞা অনুপত্তি। ওকে, তাহলে চক্রক সংজ্ঞা কি, যে কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে মানে ভিন্ন ভাষা একই কথা যদি পুনরুক্তি মানে করা হয় বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সেখানে চক্রক সংজ্ঞা ঘটবে বা চক্রক সংজ্ঞা অনুপত্তি ঘটবে। যেমন মানুষ হয় মনুষ্য জাতীয় জীব, অর্থাৎ মানুষকে একই কথা আবার বলা হয়েছে মনুষ্য জাতীয় জীব। গাছ হয় বৃক্ষ, মানে একই অর্থে একই অর্থে ভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে, তাই এখানে চক্রক সংজ্ঞা ঘটেছে বা চক্রক সংজ্ঞা অনুপত্তি ঘটেছে। এরপরে
চতুর্থ নিয়ম, সংজ্ঞা সদার্থক বা ইতিবাচক করা সম্ভব হলে তাকে নয়ার্থক বা নেতিবাচক করা যাবে না। আসলে মূল কথা হলো যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে সদার্থক ভাষায় দিতে হবে, নয়ার্থক ভাষায় যৌক্তিক শব্দ দেওয়া যাবে না। কেননা নয়ার্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। এরকম ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম হলো নয়ার্থক সংজ্ঞা। নয়ার্থক সংজ্ঞা আর যে নয়ার্থক সংজ্ঞা বা নেতিবাচক সংজ্ঞা, আর যে অনুপত্তি ঘটবে তার নাম হলো নয়ার্থক সংজ্ঞা অনুপত্তি বা নেতিবাচক সংজ্ঞা অনুপত্তি। বুঝতে পেরেছি তো? একই নিয়ম খেয়াল করো, আমি তোমাদের বলছি যে একই বিষয়, অর্থাৎ প্রথমে সেটি নিয়ম আকারে হবে তৃতীয় অ্যাসাইনমেন্টের তৃতীয় অধ্যায়ে, একই বিষয় অনুপত্তি হিসাবে অ্যাসাইনমেন্টের চতুর্থ অধ্যায়ে আবার ওইটি আসবে। যেমন চতুর্থ নিয়মটি অ্যাসাইনমেন্টের তৃতীয় অধ্যায়ে থাকবে যৌক্তিক সংজ্ঞা নিয়ম হিসাবে, সেখানে আমরা বলবো যে চতুর্থ নিয়ম যে সংজ্ঞায় নেতিবাচক ইতিবাচক সম্ভব হলে নেতিবাচক ব্যবহার করা যায়। অর্থাৎ মোট কথা হলো যৌক্তিক সংজ্ঞায় কোনো নয়ার্থক বা নেতিবাচক শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না। যদি নেতিবাচক বা নয়ার্থক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞাটি হবে নয়ার্থক সংজ্ঞা বা নেতিবাচক সংজ্ঞা। এইটি যখন চতুর্থ অধ্যায়ে লিখবো তখন লিখবো নয়ার্থক বা নেতিবাচক শব্দ ব্যবহার করলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে, ত্রুটিপূর্ণ হবে, সে অনুপত্তি ঘটবে। এই অনুপত্তির নাম হলো নয়ার্থক সংজ্ঞা অনুপত্তি। যেমন পাপ নয় পুণ্য, অর্থাৎ একই কথা, পাপ নয় পুণ্য। অন্ধকার হলো আলোর অভাব, অন্ধকার হলো কি আলোর অভাব। এখানে নয়ার্থক ভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু নয়ার্থক ভাষা ব্যবহার করা যাবে না। পঞ্চম নিয়ম, পঞ্চম নিয়ম কি? পঞ্চম নিয়ম হলো সংজ্ঞান্ত পদের অর্থাৎ সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ হবে সঙ্গীয় পদের ব্যাক্তার্থের সমান। সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ হবে সঙ্গীয় পদের ব্যাক্তার্থের সমান, অর্থাৎ এটি হলো পঞ্চম নিয়ম। যদি এই নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে সংজ্ঞাটিতে ত্রুটি ঘটবে। আমরা বলছি কি সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ সঙ্গীয় পদের ব্যাক্তার্থের সমান হবে। যে পদের সংজ্ঞা দেয়া হবে সংজ্ঞায় সেই পদের সাধারণ ও আবশ্যকীয় গুণকে উল্লেখ করতে হবে এবং সুনির্দিষ্টভাবে, কমও নয় বেশিও নয়। অর্থাৎ সংজ্ঞায় সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ কম বা বেশি হলে দুই প্রকার অনুপত্তি ঘটবে। সংজ্ঞায় সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ অর্থাৎ যে পদের সংজ্ঞা দিতে হবে, আমরা জানি যথার্থের উল্লেখ করতে হবে, কিন্তু যে পদের সংজ্ঞা দিব ওই পদের ব্যাক্তার্থে যেন আবার কমে না যায়। যথার্থের প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে, কিন্তু যৌক্তিক সংজ্ঞা দিতে গিয়ে কোনো পদের ব্যাক্তার্থই যদি আমরা কমিয়ে দিই তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। ব্যাক্তার্থের বিষয় আসছে কোথায়? ব্যাক্তার্থের বিষয় আসছে যদি পরিমাণ কম বেশি করি তখন সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। তাহলে সেই ক্ষেত্রে দুই ধরনের ত্রুটি ঘটবে। একটি হলো অতিব্যাপক সংজ্ঞা, এই ত্রুটির ক্ষেত্রে অতিব্যাপক সংজ্ঞা ঘটবে, আরেকটি ঘটবে অব্যাপক সংজ্ঞা। তাহলে আমরা ওই অ্যাসাইনমেন্টের তৃতীয় ধাপে লিখবো কি, যে পঞ্চম নিয়মটি লিখবো যে সংজ্ঞায় পদের ব্যাক্তার্থ হবে সঙ্গীয় সংজ্ঞায় সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ হবে সঙ্গীয় পদের ব্যাক্তার্থের সমান। অর্থাৎ যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের ব্যাক্তার্থের পরিমাণটি যেন ঠিক থাকে, কম বেশি যেন না হয়। যদি কম বেশি হয় তাহলে ভ্রান্তি ঘটবে। এই ভ্রান্তি দুই ধরনের সংজ্ঞা ঘটবে, একটি হলো অতিব্যাপক সংজ্ঞা, আরেকটি হলো অব্যাপক সংজ্ঞা। অতিব্যাপক সংজ্ঞা কি? ব্যাক্তার্থ সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ সঙ্গীয় পদের ব্যাক্তার্থের চেয়ে বেশি হলে অতিব্যাপক সংজ্ঞা অনুপত্তি ঘটবে। তাহলে কি হলো, আমরা সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ সঙ্গীয় পদের ব্যাক্তার্থের চেয়ে বেশি হলে, যেমন আমরা দেখি যে সঙ্গীয় পদ হলো মানুষ, আমরা সঙ্গীয় পদ হলো মানুষ, মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি, মানুষ পদের যে সংজ্ঞাটি দিয়ে দিব ওইটি হলো তখন সেটি হলো সংজ্ঞার্থ পদ। আর যখন মানুষ পদের সংজ্ঞা দিতে হবে তখন মানুষ হলো সঙ্গীয় পদ। আমরা যখন বলছি মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে মানুষ হয় একটি জীব, খেয়াল করো, মানুষ হয় একটি জীব, এখানে সঙ্গীয় পদ কিন্তু ছিল মানুষ, আর সংজ্ঞার্থ পদ হয়ে গেল কি
মানুষ হয় একটি জীব, তখন সংজ্ঞার্থ পদ হয়ে গেল জীব। জীব প্রথম কথা হলো সঙ্গীয় পদ ছিল মানুষ আর সংজ্ঞার্থ পদ হয়ে গেল জীব। তাহলে খেয়াল করো, এক হলো কি মানুষ হয় একটি জীব, সঙ্গীয় পদ ছিল মানুষ, আর মানুষ কি মানুষ হলো জীব শ্রেণীর একটি অন্তর্ভুক্ত। এই জীব শ্রেণীর অন্তর্ভুক্তকে আমরা যখন বলছি সংজ্ঞা দিয়ে দিচ্ছি তখন সংজ্ঞার্থ পদ হচ্ছে, তখন সেটি কিন্তু জীব শ্রেণী অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। খেয়াল করো, জীব কেবল কি খালি মানুষ? মানুষ, গরু, ছাগল, পশু, পাখি, হাতি, ঘোড়া, যত প্রকারের প্রাণী আছে সকল প্রাণীকে একসাথে বলা হয় জীব, অর্থাৎ যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়। কিন্তু আমি এখানে সংজ্ঞা দিতে কি বললাম? বললাম মানুষ হয় একটি জীব। তো মানুষ পদের ব্যাখ্যার্থকে মানে সংজ্ঞার মাধ্যমে বাড়িয়ে ফেলেছি। হ্যাঁ, সংজ্ঞার মাধ্যমে মানুষ পদের ব্যাখ্যার্থকে বেশি করে ফেলেছি, এই জন্য এখানে ত্রুটি ঘটেছে। এই ত্রুটির নাম হলো কি অতি ব্যাপক সংজ্ঞা। এই কথাটি যখন 14 ধাপে লিখবো তখন লিখবো অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যেমন মানুষ হয় একটি জীব অথবা মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী। মানুষ হয় মেরুদণ্ডী প্রাণী, দেখো মানুষ পদের সংজ্ঞা দিচ্ছি, তাহলে সঙ্গীয় পদ মানুষ, আর মানুষকে যখন সংজ্ঞা দিলাম তখন মানুষ হয়ে গেল মেরুদণ্ডী প্রাণী, তাহলে মেরুদণ্ডী প্রাণীটা হয়ে গেল সংজ্ঞার্থ পদ। তাহলে এই সংজ্ঞার্থ পদ মেরুদণ্ডী প্রাণী, তার মানে কি মেরুদণ্ডী প্রাণী কি শুধু মানুষ? মানুষ ছাড়া যত মেরুদণ্ডী প্রাণী আছে, হ্যাঁ, গরু, ছাগল, হ্যাঁ, মাছ, যাদের মেরুদণ্ড আছে তারা সবাই মেরুদণ্ডী প্রাণী, কিন্তু শুধু মানুষ নয়। কাজেই অতিরিক্ত গুণটি যে সংজ্ঞায় যে যদি ব্যাক্তার্থের অতিরিক্ত গুণের উল্লেখ, মানে ব্যাক্তার্থ যদি সংখ্যা পরিবর্তিত হয়ে যায় তাহলে সেখানে ত্রুটি ঘটে, তার নাম অতি ব্যাপক সংজ্ঞা, আর সেখানে অনুপপত্তি ঘটে, তার নাম হল অতি ব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। ঠিক তেমনই ভাবে অব্যাপক সংজ্ঞা সংজ্ঞার্থ পদের ব্যাক্তার্থ, সংজ্ঞায় যে পদের আমরা যে পদের সংজ্ঞা দেব সেই পদের ব্যাক্তার্থ যদি কমে যায় সংজ্ঞা দেওয়ার ফলে, যে পদের সংজ্ঞা দেব সেই পদের ব্যাক্তার্থ যদি কমে যায় সংজ্ঞা দেওয়ার ফলে, তাহলে সেটিও ত্রুটি ঘটবে, তার নাম হলো অব্যাপক সংজ্ঞা। তার নাম কি? অব্যাপক সংজ্ঞা। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব। এইখানে আমরা সংজ্ঞা দিতে গিয়ে সভ্য গুণটি লাগিয়েছি, অর্থাৎ যারা সভ্যতার আলোয় বাস করে। সভ্যতার আলোয় মানুষ ছাড়াও আজকে অন্যান্য প্রাণীও বাস করছে। আমরা জানি মানুষ ছাড়া অন্যান্য প্রাণীও বিচক্ষণ। তারাও কয়েকদিন আগে দেখলাম একটি দেশে ইঁদুরকে কাজে লাগে তারা বিভিন্ন যে মাইন পোতা আছে সেগুলি তুলছে। তো এই মানুষ ছাড়াও এখন অন্যান্য যেমন কুকুর বিভিন্ন দলের প্রতিরক্ষা বাহিনীতে, বিভিন্ন দেশের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করে। তো এখন কথা হলো যে মানুষকে যেমন সভ্যজীবের মধ্যে নিয়ে আসা হয়েছে, তখন মানুষের ব্যাক্তার্থ কম হয়ে গেছে। তেমনই ভাবে আমরা বলি গোলাপ হয় সুগন্ধিযুক্ত লাল ফুল। আচ্ছা, গোলাপ হয় সুগন্ধিযুক্ত লাল ফুল। লাল ফুল যখন বলে গোলাপ শুধুমাত্র কি লাল? শুধুমাত্র কি লাল? গোলাপ হয় সুগন্ধিযুক্ত লাল ফুল, শুধু লাল? সাদা আছে, গোলাপি আছে, নীল আছে, হ্যাঁ, এরকম হতে পারে না। তাহলে গোলাপকে শুধুমাত্র লাল বলাতে লাল ফুলের অন্তর্ভুক্ত হয়ে গেছে, লাল ফুল, অর্থাৎ গোলাপ লাল ফুলের অংশ বিশেষ হয়ে গেছে, যার কারণে এখানে ত্রুটি ঘটেছে। এই ত্রুটির নাম হলো কি? অব্যাপক সংজ্ঞা। এইটি যদি আমরা অ্যাসাইনমেন্টের জন্য 4র্থ ধাপে লিখি তাহলে সেখানে লিখবো অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। ওকে, ক্লিয়ার? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা এই ক্লাসটা বারবার দেখবে, যেহেতু আমাদের অনলাইনে দেওয়াই থাকে, ইউটিউব চ্যানেলে গেলেই তুমি আমাদের সকল ক্লাস পাবে, সেখানে বারবার দেখবে প্রয়োজন বোধে, তাহলে তুমি বুঝতে পারবে। বই দেখবে। এরপরে যৌক্তিক সংজ্ঞার সীমা, যেগুলি তুমি ওইখানে অ্যাসাইনমেন্টে, যেখানে শুধুমাত্র অ্যাসাইনমেন্টে কিন্তু 4টি ধাপের কথা বলা হয়েছে। সেই 4টি ধাপে হলো, প্রথম ধাপে রয়েছে যে সংজ্ঞার প্রাসঙ্গিকতা এবং প্রকৃতি, দ্বিতীয় ধাপে রয়েছে সংজ্ঞা, তৃতীয় ধাপে রয়েছে যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলী, এবং 4র্থ ধাপে রয়েছে যৌক্তিক সংজ্ঞা তোমার হলো যে
এই নিয়ম লঙ্ঘনিত অনুপত্তি সমূহ। কিন্তু আমরা আরেকটু ওখানে যদি শিখন ফলে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পাই সে হলো যৌক্তিক অনুপত্তি আর যথাযথ সংজ্ঞা প্রদানে সমর্থ হবে আর সংজ্ঞা অনুপত্তি সমস্যার সমাধান করতে পারবে, এইগুলো শিখনফল। আর এই 4টি বিষয় তোমাদের আলোচনা করতে হবে অ্যাসাইনমেন্টে। যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা প্রকৃতি একটি অধ্যায়, এই অধ্যায়ে আলোচনা করবে। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করবে যৌক্তিক সংজ্ঞা। তৃতীয় অধ্যায় যেটি সেটি সংজ্ঞা নিয়মাবলী, এগুলি আবার নিয়মাবলী। যৌক্তিক সংজ্ঞা এখানে একাধিক পয়েন্ট করে আলোচনা করতে পারো। যৌক্তিক সংজ্ঞা প্রাসঙ্গিকতা প্রকৃতি এখানেও একাধিক পয়েন্ট, তোমরা বিভিন্ন পয়েন্ট দিয়ে সুন্দর করে সেটি একটা যৌক্তিক সংজ্ঞা প্রাসঙ্গিকতা তারপরে প্রকৃতি এগুলি সুন্দর করে আলোচনা করবে। মনে রাখবে প্রত্যেকটি ধাপের জন্য তোমার জন্য 4 মার্কস বরাদ্দ। এই 4 মার্কসের পুরোটাই আমরা তোমাদের দিতে চাই, কিন্তু তোমাদের অর্জন করে নিতে হবে। তুমি যেমন তেমন করে লিখবে তাহলে কিন্তু তুমি পারবে না। হ্যাঁ, তুমি বোঝো এই অ্যাসাইনমেন্ট কি দেখছো। আর আরেকটি কথা হলো অ্যাসাইনমেন্ট কোথাও থেকে কপি করবে না। আমরা রাজশাহী কলেজের শিক্ষার্থী, দেশসেরা কলেজের শিক্ষার্থী, আমাদের মর্যাদা আছে, তাই আমরা নিজস্ব চেতনায়, নিজের মননশীলতায়, নিজের বুদ্ধিদীপ্ত মন দিয়ে সুন্দর করে বই পড়ে অ্যাসাইনমেন্ট লিখবো। ওকে, প্রয়োজন বোধে আমাদের সহযোগিতা নেবে। তাহলে আমরা যদি এখানে আমরা সংজ্ঞার আলোচনা শেষ করলাম। সেখানে পরবর্তীতে আমরা দেখলাম যৌক্তিক সংজ্ঞার কিছু সীমা আছে, যে বৃহত্তম পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না, সক্রিয় নামবাচক পদ সংজ্ঞা দেওয়া যায় না, এগুলি অ্যাসাইনমেন্টে উল্লেখ করার প্রয়োজন নেই। তবুও যদি আমরা ওই যে সংজ্ঞার অনুপত্তিতে বা সংজ্ঞার যৌক্তিক সংজ্ঞা নিয়মাবলীতে ওখানে ছোট্ট করে তুমি আলোচনা করতে পারো যৌক্তিক সংজ্ঞা সীমা, এরকম ছোট্ট করে এই কথাগুলি শুধু লিখতে পারো। বিশিষ্ট গুণবাচক পদ সংজ্ঞা দেওয়া যায় না, একক ব্যক্তি বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না, মনের মৌলিক গুণসমূহের সংজ্ঞা দেওয়া যায় না, বিশেষ সত্তার কতগুলি অপরিহার্য ধারণার সংজ্ঞা দেওয়া যায় না, পরম বা চরম প্রাকৃতিক নিয়মাবলীর সংজ্ঞা দেওয়া যায় না। এগুলি তোমরা ছোট্ট করে সেখানে লিখে দিতে পারো। যেহেতু বিষয়টি মানে আবশ্যিক নয়, কেননা সেখানে তোমাকে জানতেই চাওয়া হয়েছে যৌক্তিক সংজ্ঞার নিয়ম এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি সমূহ। এরপরে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা, আধুনিক যুক্তিবিদ কপি, এগুলি বলছে এই জন্যই যে অ্যাসাইনমেন্টের বাইরেও একটু ধারণা নিয়ে যাও, কারণ পরে কি থাকবে যে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা কেন। এই যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা আমরা কিন্তু ওই যে সংজ্ঞার প্রাসঙ্গিকতাতে এটা উল্লেখ করতে পারি, যে সংজ্ঞার প্রাসঙ্গিকতা আমরা উল্লেখ করতে পারি, প্রাসঙ্গিকতাতে এই বিষয়গুলি উল্লেখ করতে পারি। ওখানে করা হয় নাই, তোমরা এটি উল্লেখ করতে পারো যে আধুনিক যুক্তিবিদ কপি সংজ্ঞায় 5টি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। সেটা হলো সংজ্ঞার মাধ্যমে শব্দের ভান্ডার বৃদ্ধি করা যায়, দ্ব্যর্থকতা, কোনো পদের দ্ব্যর্থকতা পরিহার করা যায়, অর্থাৎ 2 ধরনের অর্থ সেটি পরিহার করা যায়, পদের অর্থকে সুস্পষ্ট করা যায়, পদের তত্ত্বগত ব্যাখ্যা দান করা যায়, নিজের মত দ্বারা অন্যের মতকে প্রভাবিত করা যায়। এইটি আমরা সংজ্ঞার কি করলাম, সংজ্ঞার প্রয়োজনীয়তা, এটি হলো সংজ্ঞার প্রাসঙ্গিকতায় আমরা উল্লেখ করতে পারি। প্রাসঙ্গিকতার তাহলে চ্যাপ্টারটা, অর্থাৎ অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে সংজ্ঞার প্রাসঙ্গিকতায় আমরা সংজ্ঞার প্রয়োজনীয়তা উল্লেখ করব। তাহলে কি হবে, অ্যাসাইনমেন্টে আমাদের অনেক মানে বেশ রিচ হবে, সেটি আরো গুরুত্ববহ হবে, সেটি ভালো হবে। অর্থাৎ আমরা তোমাদের মূল্যায়ন করব, কিন্তু তোমরা তোমাদের যোগ্যতায় যেন এমনভাবে আমাদের কাছ থেকে নম্বর নিতে পারো, আমরা যেন তোমাদের সর্বোচ্চ নম্বরটা দিতে পারি, কিন্তু সেটি তোমাদের অবশ্যই যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে। আমরা এর পরে সংজ্ঞা এবং বর্ণের মধ্যে পার্থক্য, এই বিষয়টি সংজ্ঞার প্রকৃতি থেকে আমরা একটু উল্লেখ করতে পারি। সংজ্ঞার প্রকৃতি যেটা, সেইখানে কিন্তু সংজ্ঞা ও বর্ণের মধ্যে পার্থক্য, এটা আমরা উল্লেখ করতে পারি যে কোনো পদের সম্পূর্ণ যথার্থকে সুস্পষ্ট প্রকাশ করাকে এই সংজ্ঞা বলা হয়, কিন্তু যদি কোনো পদে যথার্থের অংশ বা অংশ বিশেষকে বা উপলক্ষণকে বা অবন্তর লক্ষণকে উল্লেখ করা হয়, তাহলে সংজ্ঞাটি হবে হলো যে ত্রুটিপূর্ণ, এবং ওই ধরনের ওটাকে সংজ্ঞা নয়, ওটি হলো বর্ণনা। কাজে বর্ণনা হলো কি, বর্ণনা হলো একটি গতানুগতিক কোনো বিষয় সম্পর্কে ধারণা দেওয়া, সেখানে যথার্থের অংশ বিশেষ উল্লেখ থাকে বা উপলক্ষণ থাকে বা অবান্তর লক্ষণ থাকে। যেমন মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আর মানুষ পদের বর্ণনা দিতে আমরা তখন বলি মানুষ হয় এক প্রকার 2 পাওয়ালা মানে বা দ্বিপদ জীব, বা এখানে বলছে যে পক্ষবিহীন দ্বিপদ জীব ইত্যাদি ইত্যাদি, এগুলা যুক্ত করা হয়। কাজেই সংজ্ঞা হলো কোনো পদের যথার্থের বিবৃতি, আর বর্ণনা হলো কোনো পদের সাধারণ একটি কোনো শব্দ সম্পর্কে সাধারণ বক্তব্য, যেখানে যথার্থের সম্পূর্ণ যথার্থের অংশ উল্লেখ থাকে না, আংশিক থাকে, আবার যথার্থ নাও থাকতে পারে, লক্ষণ বা অবান্তর লক্ষণ থাকতে পারে। কাজেই এই সংজ্ঞা এবং এই পার্থক্যটা আমরা তোমার হলো যে ইয়ার মধ্যে দিতে পারি, এই বর্ণনার মধ্যে পার্থক্যটা এরা ওই যে সংজ্ঞার প্রাসঙ্গিকতা, সংজ্ঞার প্রকৃতি দিতে পারি, মনে রাখবে।
কি হলো, সংজ্ঞা বর্ণনার মধ্যে পার্থক্যটি সে ছোট করে কোথায় দিতে পারি, ওই সংজ্ঞার প্রকৃতি দিতে পারি। এরপরে আমরা নমুনা প্রশ্ন একটি দেখে নিই। যেহেতু এই নমুনা প্রশ্নগুলি কিন্তু আমরা এখানে প্রশ্নের দরকার নেই, যেহেতু অ্যাসাইনমেন্টের ক্লাস, তারপরে আমি প্রশ্নটি তোমাদের দেখাচ্ছি। এই প্রশ্নটি তোমরা দেখো, এটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, যে একটা প্রশ্ন দেওয়া হয়েছে এই ক্লাসে, যে সুমির দাদু একদিন সুমিকে বললো, একসময় আমাদের নদী বিলে অনেক মাছ ছিল। দাদুর কথা শুনে সুমি বললো, মাছ হয় মৎস্য জাতীয় জীব। সে আরো বললো, গ্রাম গাছপালায় ঘেরা সৌন্দর্য এক লীলাভূমি। সুমির কথা শুনে দাদু গ্রাম সময় বললেন, কোনো গ্রাম নয় অসুন্দর। দেখো এখানে দুটি বিষয় আলোচনা হয়েছে। এখানে মূলত যৌক্তিক সংখ্যাকে বলে এটা জ্ঞানমূলক, যৌক্তিক সংখ্যা সীমাবদ্ধতা বলতে কি বুঝো, এটি ওই যে সীমাবদ্ধতা আলোচনা করলাম, এটা অনুধাবনমূলক। আর দাদুর বক্তব্য, দুটি বিষয়। দাদুর বক্তব্য, দাদু বলেছিলেন কি, কোনো গ্রাম নয় অসুন্দর, এটা হলো আমরা দেখতে পাচ্ছি এটা হলো ভ্রান্ত সংজ্ঞা। কেননা এখানে নৈয়াত্মক শব্দ, নৈয়াত্মক সংজ্ঞা এবং অনুপত্তি করতে নৈয়াত্মক সংজ্ঞা অনুপত্তি। আর সুমি ও দাদুর বক্তব্যে যৌক্তিক সংখ্যা তুল্যমূলক আলোচনা করো। ওই সুমি বলেছিল মাছ হয় মৎস্য জাতীয়, ওইটি কিন্তু আসলে চক্রক সংজ্ঞা, একই শব্দের পুনরাবৃত্তি ঘটনা করা হয়েছে। আর এখানে করা হয়েছে নৈয়াত্মক সংজ্ঞা। এই তো। আর এখানে বেশ কিছু মানে এক মাসের মানে এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, এগুলি তোমরা দেখতে পারলে। তো যাই হোক, সব কথার শেষ কথা হলো, আমরা ক্লাস একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত যে ধারণাটি সেটি তোমাদের দিলাম, সেটি হলো আমাদের অ্যাসাইনমেন্টের যে বিষয়টি, সেই বিষয়টি আমরা দেখলাম যে সেখানে অ্যাসাইনমেন্টের একটি শিরোনাম রয়েছে। সেই অ্যাসাইনমেন্টের শিরোনামই হলো মানুষায় বুদ্ধি সম্পন্ন প্রাণী, এর ব্যতিক্রম হলে সংজ্ঞায় যে ধরনের ত্রুটি দেখা দেয় তা বিশ্লেষণ করো। এটা অ্যাসাইনমেন্টের মূল টাইটেল, মূল শিরোনাম। এটিকে আমাদের আলোচনা করতে হবে। এই আলোচনা, এই শিক্ষণ ফলগুলি বা বিষয়বস্তু সেখানে আসবে, আর এটি আলোচনা করতে হবে এই কয়টি ধাপে। এই বিষয়বস্তু ধাপ হলো 4টি ধাপে। এটি আলোচনা করতে গিয়ে শিরোনামটি আলোচনা করতে 4টি ধাপে 4টি অধ্যায় আমরা আলোচনা করব। যৌক্তিক সংখ্যার প্রাসঙ্গিকতা প্রকৃতি, যৌক্তিক সংজ্ঞা, সংজ্ঞা নিয়মাবলী, যৌক্তিক সংখ্যার নিয়ম লঙ্ঘিত অনুপত্তি সমূহ, এই 4টি ধাপে আলোচনা করব। এই 4টি ধাপেই কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে। প্রত্যেকটি ধাপের মূল্যায়নের জন্য তোমাদেরকে 4 মাস পড়ে আছে, তাই তোমরা সুন্দর করে মূল্যায়ন করবে। আমার বিশ্বাস তোমরা পারবে। আমাদের কথা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাদেরকে ফোন দিবে। আমরা গতদিন ডক্টর আলী হাসান স্যার তোমাদের সাথে ফোনে কথা বলেছে, আমার সাথে কথা বলতে পারো 01770645663, 01770645663। সাইফুল ইসলাম। যাই হোক, তোমরা যে যেখানে আসো ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আশা করব অ্যাসাইনমেন্টটি সুন্দর করে লিখবে, আমরা যেন তোমাদের সর্বোচ্চ মূল্যায়নটি করতে পারি। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য দোয়া শুভকামনা রইল, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।